ধরুন আপনি আমেরিকা গেলেন আর 2 মাসের মধ্যে আমেরিকার সিটিজেনশিপ পেয়ে গেলেন। আপনি লন্ডনে গেলেন আর সাথে সাথে সেখানকার নাগরিক হয়ে গেলেন। বিশ্বাস হলো না তো? আচ্ছা বাদ দিন। আপনি ফ্রান্স গেলেন আর সাথে সাথে ফ্রান্সের নাগরিকত্ব পেয়ে গেলেন। এই আশা কি আমরা করতে পারি? বিশ্বর কোনো দেশে পাসপোর্ট ভিসা ছাড়া গেলাম আর সে দেশের নাগরিক হয়ে গেলাম, এরকম কি হতে পারে? কোনো দেশে যাওয়া মাত্রই সেখানকার পরিচয়পত্র বানিয়ে নেওয়া যায়? উত্তর না, কোনো দেশেই এরকম নাগরিকত্ব দিবে না। সব দেশেরই নাগরিকত্ব নিয়ে এক রুল রেগুলেশন আছে। সে আপনি ইল্লিগেল ভাবে পৌঁছাতে পারেন, কিন্তু নাগরিক হতে হলে অনেক কাঠকয়লা পোড়াতে হয়। কিন্তু আমাদের দেশে সেরকম কাঠকয়লা পোড়াতে হয় না। যে কোনো দেশের বাসিন্দা পরিচয়পত্র বানিয়ে নিতে পারে। ভারতের নাগরিকত্ব নিয়ে আইন তো অনেক কিছুই আছে, কিন্তু পরিচয়পত্র বানানোর প্রক্রিয়া খুবই সহজ। তাই বাংলাদেশি বা রোহিঙ্গারা খুব সহজেই ভারতীয় নাগরিক হয়ে যেতে পারে। তাদের এইসব পেতে বিশেষ কিছু করতে হয় না, শুধু দালাল ধরতে হয়, ব্যাস। তাদের আর কোনো টেনশন থাকে না। সেই দালালরাই আধার কার্ড, ভোটার, রেশন, জন্ম সার্টিফিকেট সবকিছু বানিয়ে দেয়। তারপর থেকে তারা দিব্যি সে বুক ফুলিয়ে চলে। শুধু বুক ফুলিয়ে না, একজন ভারতীয় হিসেবে আমরা যে সুযোগ সুবিধাগুলি ভোগ করি তারাও সেই একই সুযোগ সুবিধা ভোগ করে। এই ঘুষপেটিয়াদের প্রভাব শুধু সমাজে না, রাজনীতিতেও পড়ে। আজ দেশের বহু জায়গায় এমন উদাহরণ দেখা যায় যেখানে তারা রাজনীতির সাথে যুক্ত হয়ে আমাদেরই উপর রুল করে। আমাদের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের কথাই ধরুন। বাংলাদেশিরা এসে তো প্রথমে আদিবাসী মেয়েদের বিয়ে করে, আর সেই মেয়েরাই যখন পঞ্চায়েত, জেলা, বিধানসভা, লোকসভা নির্বাচনে অংশ নেয় আর জিতে যায়, তখন সেই বাংলাদেশিরাই সেখানকার প্রকৃত নেতা হয়ে ওঠে। ঝাড়খণ্ডের গদ্দা এলাকার 100টি গ্রামের প্রধানের স্বামী মুসলিম, আর এই বিষয়টা স্বয়ং ঝাড়খণ্ডের কেন্দ্রীয় মন্ত্রী নিশিकांत दुबे পার্লামেন্টে তুলে ধরেছেন। जो आदिवासी महिलाएं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। हमारे यहाँ जो लोकसभा का चुनाव लड़ती है महिला, आदिवासी कोटे से लड़ती हैं, उनके पति मुसलमान हैं। जिला परिषद की जो अध्यक्षा हैं, उनके पति मुसलमान हैं। मुखिया जो आदिवासी होते हैं, और ये टोटल जो है आप समझे हमारे यहाँ 100 आदिवासी मुखिया है जो आदिवासी के नाम पर है, और उसके पति जो है सभी के सभी मुसलमान हैं। ঘুষপেটিয়ারা যে শুধু ভারতে আসছে আর বসে যাচ্ছে শুধু তাই না, ক্রাইমের ক্ষেত্রেও প্রথম স্থানে আছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো অনুযায়ী যেসব বিদেশি নাগরিকরা ভারতে বাস করছে তাদের মধ্যে বাংলাদেশিরাই ক্রাইমের সাথে সবচেয়ে বেশি যুক্ত। 2022-এ বেঙ্গালুরুতে এক নাবালিকা মেয়েকে গ্যাংরেপের ব্যাপারে 10 জন বাংলাদেশি গ্রেপ্তার হয়। মিজোরামে 47 কোটি টাকা ড্রাগ সহ 11 জন বাংলাদেশিকে বিএসএফ পাকড়াও করে। মেঘালয়ে অপহরণ মামলায় 4 জন বাংলাদেশি অ্যারেস্ট হয়। তাছাড়া কিছুদিন আগে বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর ছুরি হামলার অভিযুক্ত হলো বাংলাদেশি ঘুষপেটিয়া। অনেক ঘুষপেটিয়া ভারতে আসার পর এটাকে তারা এক ধরনের লাভজনক ব্যবসাতে পরিণত করে, একটা চেইন সিস্টেম তৈরি করে, যেখানে বাংলাদেশ থেকে মানুষ এনে তাদের জন্য ভুয়া কাগজপত্র তৈরি করা হয়, আর এর বিনিময়ে চলে লক্ষ লক্ষ টাকার কারবার। 2024 সালে এমনই এক চক্রের 12 জন বাংলাদেশিকে এনআইএ গ্রেপ্তার করে। তাদের কাজ ছিল বর্ডার পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের ভারতে নিয়ে আসা। মুম্বাইয়ে এক বাংলাদেশি রূপান্তরকামী গুরুমা ছদ্মনাম নিয়ে 30 বছর ধরে ভারতে বাস করছিল। পুলিশ রিপোর্টে উঠে এসেছে সে আজ পর্যন্ত 200-র বেশি বাংলাদেশিকে ভারতে নিয়ে এসেছে। এই ঘটনাগুলি আলোচনায় এসেছে শুধু তারা ধরা পড়েছে বলে, কিন্তু যারা এখনো ধরা পড়েনি তারা আজও দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছে। আর এই কারণেই আজ দেশের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে দিন দিন। একদিকে পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলো ভারতের স্থিতিশীলতা নষ্ট করার জন্য ষড়যন্ত্র করছে, অন্যদিকে এই অবৈধ অনুপ্রবেশকারীরাই সেই ষড়যন্ত্রের হাতিয়ার হয়ে উঠেছে। 2023 সালে পুনের এটিএস আল কায়দা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত 5 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। তারা ভারতের ভিতরে গোপনে বড় ধরনের জঙ্গি কার্যক্রম করছিল। রিসেন্টলি এনআইএ 3 জন বাংলাদেশির বিরুদ্ধে চার্জশিট পেশ করে। এরা মূলত ভারতীয় মুসলিমদের মধ্যে জেহাদি ভাবধারা ছড়িয়ে দেওয়ার কাজে লিপ্ত ছিল। এদের উদ্দেশ্য ছিল মানুষের মধ্যে ভয়, বিভ্রান্তি এবং দেশব্যাপী অশান্তি সৃষ্টি করা। কিন্তু বাংলাদেশিদের নিয়ে আমাদের দেশের সরকারের ভূমিকা কি? বিজেপি সরকার তার ম্যানিফেস্টোতে অবৈধ বাংলাদেশিদের কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলে, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশিদের অনুপ্রবেশ বন্ধ করতে পারেনি। না সিএএ না এনআরসি লাগু করতে পেরেছে। আর কিছু কিছু রাজ্য সরকার তো চাই না এই বাংলাদেশিদের ফেরত পাঠানো হোক, কারণ এরাই তাদের মেন ভোট ব্যাংক। এনআরসির বিরোধিতা, আবার ইল্লিগেল ভোটার বাতিলের জন্য এসআইআর আনলেও বিরোধিতা। সত্যি এটা একটা লজ্জাজনক। শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য বাংলাদেশিদের প্রতি এত প্রেম, এত উদারতা। এক সময় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই সংসদে দাঁড়িয়ে সিপিএম সরকারের বিরুদ্ধে অবৈধ বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে সরব হয়েছিলেন।
কিন্তু আজ অবস্থান সম্পূর্ণ উল্টো। এখন তিনি সেই অনুপ্রবেশকারীদের রাজনীতির মঞ্চে তুলে আনছেন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে এর স্পষ্ট উদাহরণ দেখা গেছে। একজন ঘুষপেটিয়া বাংলাদেশি নাসিয়া শেখ, যিনি ভুয়ো পরিচয়পত্র বানিয়ে লাভলি খাতুন নাম চেঞ্জ করে গ্রামের প্রধান হয়েছিলেন। কি সুন্দর ব্যবস্থা! চুপি চুপি ভারতে আসো আর গ্রামের প্রধান হয়ে যাও। তারই দলের নেত্রী রত্না বিশ্বাস প্রকাশ্য জনসভায় বলেন বাংলাদেশিদের জন্য ভোটার কার্ড লিঙ্ক করতে কোনো সমস্যা না হয় তার সমাধান করতে। যদি লিঙ্কের কোনো সমস্যা হয়, বাংলাদেশ থেকে যারা এসছে ভোটার লিস্টে নাম করা সমস্যা, চাকরিটা এই কাজটা ভালো করে দেবে। মাননীয়ার কাছে ঘুষপেটিয়াদের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন বর্ডারের দায়িত্বে তো বিএসএফ থাকা সত্ত্বেও কিভাবে এত বাংলাদেশি আমাদের দেশে ঢুকে পড়ে। ঠিক আছে, মানছি বিএসএফ এর ব্যর্থতার কারণেই বাংলাদেশিরা ঢুকে পড়ছে, তাই বলে কি তাদের এত জামাই আদর করা উচিত? 1947 সালে যখন পাকিস্তান গঠন হয় তখন 95% পাকিস্তানি ও বর্তমান বাংলাদেশি পাকিস্তান গঠনের পক্ষে ভোট দিয়েছিল। তারা ভারতের অংশ হয়ে থাকতে চায়নি। তাহলে আজ কেন সেই দেশের মানুষরাই লাখে লাখে ভারতে আসছে? ভারত যদি কোনো দেশের সাথে ক্রিকেট ম্যাচ খেলে তখন তারা বলে ভারতের বিপক্ষে একটা কলা গাছ খেললেও আমরা কলা গাছকেই সাপোর্ট করব। তাহলে বলুন তো, যাদের মনে ভারতের প্রতি এত ঘৃণা, তারা কেন ভারতের মাটিতে এসে থাকতে চায়, নাগরিক হতে চায়? দোষ কি শুধু তাদের? না, সেই দালালদের, যারা কয়েক হাজার টাকার বিনিময়ে এই বাংলাদেশিদের নাগরিক বানিয়ে দেয়। সেই নেতা মন্ত্রীদের, যারা ভোট ব্যাংকের লোভে তাদের আশ্রয় দেয়। আর সবচেয়ে বড় দোষ আমাদের। আমরা সব চুপচাপ দাঁড়িয়ে দেখি। সিস্টেমকে প্রশ্ন করতে হবে, কেন আইন থাকা সত্ত্বেও নাগরিকত্বের নিয়ম কার্যকর হচ্ছে না? নেতা মন্ত্রীদের প্রশ্ন করতে হবে, ভোট ব্যাংকের লোভে আজ আমাদের জায়গা ঘুষপেটিয়াদের কেন দেওয়া হচ্ছে? আর সেই দালালদের কাছে প্রশ্ন, কতদিন দেশের সাথে গদ্দারি করবেন? কতদিন এই নেটওয়ার্ক চালাতে থাকবেন? দেশপ্রেম, ভালোবাসা বলতে কি কিছুই নেই? টাকাই কি সবকিছু আপনাদের কাছে? আমরা যদি আজ চুপ করে থাকি তাহলে কাল আমাদের সন্তানদের এই ভুলের মূল্য দিতে হবে। প্রতিটা বাংলাদেশি এইভাবে ভারতীয় নাগরিক হয়ে যাবে, আর একদিন দেখবো আমাদেরই মাটি, আমাদেরই ভোট, আমাদেরই সুযোগ সবকিছু তাদের দখলে চলে গেছে। এই দেশ আমাদের, তাই দায়িত্ব আমাদেরই জেগে ওঠার, প্রশ্ন করার, প্রতিবাদ করার। কারণ নীরবতা মানে তাদের প্রশ্রয় দেওয়া।